কোন সুন্দর দেখতে, কত যে তার গুণ। বন্ধুরা, আজকে একটু আলাদা ধরনের ভিডিও দেখব। আর এটা বলতে পারেন আমার বাড়ির লোকের অনুরোধ। আর ভাবলাম লঙ্কা আর বেগুন গাছ নিয়েই কয়েকটা কথা বলি, একটু মেনে নেবেন। হয়তো আপনারা সবাই বেগুন গাছ বাড়িতে রেখেছেন কিনা জানি না, তবে যে সকল ছাদ বাগানি বন্ধু রয়েছে প্রত্যেকের বাড়িতেই কিন্তু রয়েছে। আমরা ফুল গাছের ভিডিও দেখতে দেখতে অভ্যস্ত, একটু স্বাদ বদলে দেওয়া যাক। আর আজকে তাই ভাবলাম দুটি গাছ দ্বারাই আমরা কিন্তু জানতে পারবো অনেকটাই কিছু, আর যেগুলো আমরা আমাদের সহজেই বানিয়ে নিতে পারবো আমাদের গাছ। পশ্চিমবঙ্গের বহু চাষি এই বেগুন গাছ নিয়ে একেবারেই ফেলিওর বলতে পারেন, কারণ এই চাষ করে মাথায় হাত। ঠিক যখনই ফল তুলবে আর তখনই দেখছে একটা একটা করে ডাল ঠিক এই রকম জায়গা থেকে পোকা লেগে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। যে কটা বেগুন হচ্ছে তার ভেতরেও দেখা যাচ্ছে একটা করে পোকা। বড় বড় বাগানে চাষ হয় এই সকল গাছ, কত যত্ন করে চাষিরা চাষ করেন বেগুন গাছ, আর একটার পর একটা গাছ মারা যায়। আর একটা করে পোকা, একটা করে দেখবেন কাণ্ডের মধ্যে পোকা থাকতে থাকতে এটাকে কোঁককাঠি বলা হয়। আর আমরা বেগুন গাছের রোপণ থেকেই যদি প্রথম থেকে জানতে পারি তাহলে কিন্তু অনেকটা কিছুই জানতে পারবো। আরেকদিকে থাকি লঙ্কা, যার গাছ একটা সময় হতে হতেই ভাবলাম হয়তো এত লঙ্কা হবে যে লঙ্কা কাণ্ড লঙ্কায় লঙ্কায় ভর্তি হবে। কটা দিন পরে দেখছি গাছের মধ্যে কুঠে কত রকম ওষুধ দেওয়া হচ্ছে, কত পরিচর্যা করা হচ্ছে, ঠিক তাকে করা যাচ্ছে না। হ্যাঁ বন্ধুরা, এর সম্বন্ধেও একটু জানবো আর একটু মেনে নেবেন। এই ধরনের ভিডিও আমি অ্যাকচুয়ালি দিচ্ছি মানে এই প্রথমও হয়তো অন্যান্য গাছের সাথে একটু বলেছি। আর এই ধরনের ভিডিও যদি আপনারা চান তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তা আমরা যখন কোনো বেগুন গাছ চাষ করি, আর বেশিরভাগ দেখেছি ছাদবাগানি বন্ধুরা যারা বাড়ির মধ্যে বেগুন চাষ করেন খুব সহজেই অনায়াসেই যত ভালো করতে পারেন একটা বাগান চাষি কিন্তু তত ভালো করতে পারেন না। বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের বেশ বেগুন চাষ এরিয়াতে আমি অনেক জায়গাতে গিয়েও দেখেছি যে এক একটা বড় বড় বাগান বেগুন হওয়া অবস্থাতেও গাছগুলো শেষ হয়ে যাচ্ছে, আর অনেক রকম ধরনের ওষুধ দিচ্ছে, কিছুতেই তাকে ঠিক করতে পারছে না। দেখুন, আমি আমার মতো করে কয়েকটি বিষয় বলবো, যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সেই ধরনের কাজগুলো করবেন আর উপকৃত অবশ্যই হবেন। তবে বেগুন গাছ দীর্ঘদিন রোপণ করার পরেও গাছকে বাঁচিয়ে রাখতে গেলে এই সয়েলটার উপরে ডিপেন্ড করে। মাটিতে করতে গেলে যেটা করতে হয়, মাটির সম্বন্ধে বলছি, প্রথমত এই টবের ক্ষেত্রে বলি, এই মাটির মধ্যে পাতা সার, ভার্মিকম্পোস্ট এদেরকে যদি পরিমাণ মতো দেওয়া হয়, ধরুন 10 ভাগ করে দেওয়া হয়, আর 10 ভাগ ভার্মিকম্পোস্ট দিলেন, 10 ভাগ কোকোপিট দিলেন, বাকি বালি দিলেন কিছুটা। তার মানে বালি কতটা দিলেন, বালি হয়তো আরও 20 ভাগ দিলেন, আর বাকি দিলেন 60 ভাগ মাটি। খুব সহজেই সুন্দরভাবে বেগুন গাছ করা যায় এবং ভালো বেগুন পাওয়া যায়। মূল যে ব্যাপারটা দাঁড়াচ্ছে, টবের ক্ষেত্রে করলে যেমনভাবেই হোক আপনি করুন আর সহজেই কিন্তু করতে পারবেন, কিন্তু একটা বাগান চাষ যখন করা হয় সেক্ষেত্রে কিন্তু হয় না। সেক্ষেত্রে কি হয়, বিঘার পর বিঘা বাগানকে কুপিয়ে দেওয়া হয়। আর বেগুন কেমন চেয়েছে আর কি চেয়েছে, কেনই বা একটা একটা গাছের এভাবে ক্ষতি হচ্ছে, একটু আমরা অবশ্যই জানবো। দেখুন, লঙ্কা আর বেগুন গাছকে ধরে যদি দুটো হাত দিয়ে আপনি এরকম মোচড়ে ফেলেন তাহলে মড়মড় করে ভেঙে যাবে, কারণ এর ভেতরে কোনো শক্ত সমর্থ হাড় নেই। আর এরা একটা শক্ত জিনিস ধরে বেঁচে থাকতে খুব ভালোবাসে। আর এই বিষয়টা আমি আপনাদের কাছে শেয়ার করব। মাটি বলছে হালকা থাকতে হবে এবং কম্প্যাক্ট থাকতে হবে, কারণ কম্প্যাক্ট জিনিসের উপরে এই ধরনের হালকা প্রজাতির গাছগুলো বেঁচে থাকতে ভীষণ ভালোবাসে। তাহলে আমরা যদি দীর্ঘদিন বেগুন গাছকে বাঁচিয়ে রাখতে চাই আর তাকে সবসময় ভালো রাখতে চাই টবের ক্ষেত্রে, তাহলে কি করব,
আমরা টবের নিচে নুড়ি যেমন দিচ্ছি দেব, আর বাকি আমরা যেভাবে কম্পোস্ট বানাচ্ছি বানিয়ে নেব। কিন্তু দীর্ঘদিন গাছকে সঠিকভাবে রাখতে গেলে যেটা করণীয়, দেখুন এই গাছটি একটি আবল তাবলভাবে রোপণ করে দেওয়া, এই একটু মাটি ভরে দিয়ে রোপণ করে দেওয়া, এটাকে পুনরায় আবার রোপণ করতে হবে। আর গ্রীষ্মকাল বলে এটা সমস্যা কিছু নেই। তো এই টবের নিচে ভালো করে নুড়ি দিতে হবে, তারপর গাছটাকে এই পর্যন্ত তুলে বসাতে হবে। একটু মাটি খালি ছিল আর একটা চারা এনে এখানে বসিয়ে দেওয়া হয়েছে, তা কোনো রকম হয়েছে এই পর্যন্ত, কিন্তু সঠিক কাজ করতে হবে। সেজন্য বলবো, আপনারা যখন টবের মধ্যে গাছ রোপণ করেন, নিচে ভালো করে একটু মোটা করে কষ দেন আর মাটির সঙ্গে এই সকল মেখে করেন। এইভাবে করলে আপনারা অনায়াসেই বেগুন গাছকে 1 বছর খুব ভালোভাবে ফল পাবেন এবং ভালো করতে পারবেন। কিন্তু আপনি যদি মনে করেন যে আপনার বেগুন গাছকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখবেন, 4 থেকে 5 বছর, এবং তা থেকে সঠিকভাবে বেগুন পাবেন এবং লঙ্কা পাবেন, তাহলে আপনি অবশ্যই মাটির সাথে বালি মাখবেন। প্লেন মাটি নেবেন আর তার সঙ্গে 30% বালি মাখবেন, ভীষণ ভালো কাজ করবেন। কোনো সিজনাল গাছকে যদি আপনি তাতে কম্পোস্ট দেন, তাতে সেক গাছ ফাস্ট হবে। লঙ্কা আর বেগুনকে আমরা সিজনালভাবে যদি ভেবে নিই, তাহলে কম্পোস্টের পরিমাণ বেশি থাকলে সুন্দরভাবে আপনার গাছও হয়ে যাবে, ফলও হবে। কিন্তু যদি আপনি ভাবেন যে লঙ্কা আর বেগুন গাছটাকে আমি পার্মানেন্ট করে নিতে চাইছি, দীর্ঘদিন ধরে এই একই গাছের ফল পেতে চাইছি, তাহলে কিন্তু আপনি বালি মাটি করে করবেন। এবারে যেভাবে আপনি মাটিটা টবের মধ্যে করবেন, শুধুই মাটিকে ধুলো ধুলো করে ফেলবেন না। আর এই বেগুন গাছ রোপণ করার ক্ষেত্রে বা লঙ্কা গাছ রোপণ করার ক্ষেত্রে আপনাদেরকে বলেছিলাম যে কোনো ফুল গাছ রোপণ করতে গেলে শুকনো মাটির মধ্যে জলের ছিটেটা দেবেন, আর আধা ঘন্টা 1 ঘন্টা পরে মাটিটাকে ঘেঁটে নেবেন। দেখুন, যখন লঙ্কা বেগুন রোপণ করবেন, সেক্ষেত্রে আপনারা কি করবেন, শুকনো মাটিকে ভালো করে গুঁড়ো গুঁড়ো করে ফেলবেন। দেখবেন তাতে এরকম দানা দানা মাটি যেন থাকে, আর এইভাবে দানা মাটি থাকলে এই মাটিটা কিন্তু এই গাছ ভীষণ পছন্দ করে। অর্থাৎ আপনারা যখন মাটিকে গুঁড়িয়ে নেবেন, তার মধ্যে যেন এই দানা ভাবটা বেশি থাকে। আর লঙ্কা বেগুন রোপণ করার সময় মাটি ভেজা অবস্থাতে নয়, অর্থাৎ মাটিকে একদম ঝুরো ঝুরো করবেন। যখন এই মাটির মধ্যে এরকম ডালা ডালা ভাব থাকবে, তাহলে কি হবে, মাটিতে আপনি যত পরিমাণে জল দেন না কেন, জল কিন্তু সাথে সাথে নিচে চলে যাবে। এবং গাছের যেটা করবেন, পরবর্তী অবস্থাতে এই গাছের গোড়ায় এক্সট্রা করে মাটি চাপা দিতে হয়। এটা লঙ্কা এবং বেগুনের ক্ষেত্রে প্রথম অবস্থাতে প্লেনভাবে গাছ রোপণ করবেন। অনেকে শিংকুচি বা বন্ডাস দিয়ে রোপণ করেন, প্লেনভাবে রোপণ করবেন, তাতে প্রতিটি গাছ বেঁচে যাওয়ার সম্ভাবনাটা বেশ ভালো থাকে। তাহলে আমরা গাছ রোপণটা পর্যন্ত বুঝলাম। আর মূল বাগান চাষিদের ক্ষেত্রে বলবো, যারা চাষাবাদ করেন, যদি ভিডিওটা দেখে থাকেন, তাহলে বাগান কোপানোর পর অবশ্যই মাটিকে ভিজিয়ে গাছের যে বেডগুলো তৈরি করছেন, যে বেগুনের গাছগুলো আপনারা রোপণ করছেন, একটা করে ঝোড় টেনে 1 হাত ছাড়া যে খোপ কেটে কেটে করছেন, সেটা কিন্তু করবেন, কিন্তু ভেজা মাটির মধ্যে করবেন না। এবং আপনার প্রতি কাঠা পিছু 100 গ্রাম করে দানা ওষুধ দেবেন, থাইমেট, ফোরেট, ফিরাডন। যে কোনো একটা, টবের ক্ষেত্রে হলেও ঠিক অল্প স্বল্প করে 2-4টা করে দানা মাঝে মধ্যে খরাবেন। তাহলে আমরা এই পর্যন্তটা বুঝলাম গাছের একদম রোগ ভালো থাকার জন্য এবং গাছকে সুস্থ রাখার জন্য। পরবর্তী অবস্থায় যে সকল বিষয়গুলো আমরা দেখতে থাকি, সেটা কিন্তু পাবো না। গাছের এই কাণ্ডের মধ্যে শক্তি থাকতে হবে, সবসময় ভরপুর রস থাকতে হবে, একদম টসটসে থাকতে হবে। আর থাকতে গেলে আপনাকে এটা করতে পারে একমাত্র দানা মাটি, আর দানা মাটি তৈরি করে নিতে হবে। মাটির মধ্যে দানা থাকতে হবে, আর বাগানের ক্ষেত্রে হলেও ঠিক দানা মাটি থাকতে হবে। এবং পরবর্তী অবস্থায় যারা চাষিরা চাষ করেন, যে গাছের গোড়ায় এক্সট্রা করে মাটি চাপা দিতে হয়, তো দেবেন যাতে মাটির মধ্যে একেবারে ঝুরো ঝুরো করে মাটি নয়, শুকনো মাটিকে কুপিয়ে বাগান রেডি করবেন। দেখবেন এই কক্কাটির বিষয়টা একদমই থাকবে না। এবারে বলবো, যে সকল খাদ্যগুলো আপনারা মাটির মধ্যে দেন,
সেটা টবেই হোক আর মাটির ক্ষেত্রেই হোক। অবশ্যই বাদাম খৈল বেশি ব্যবহার করবেন, নিম খৈল বেশি ব্যবহার করবেন। দেখুন, প্রথম অবস্থাটা যদি ভুল থাকে, পরবর্তী অবস্থাতে ওষুধের ঘর বেনে যাবে। বেগুন চাষিরা চাষ করতে গিয়ে হাজার হাজার টাকার ওষুধ কিনে ফেলেন, কিন্তু বেগুন গাছের সঠিকভাবে একেবারে ক্লিয়ার করতে পারে না গাছের রোগ। সেজন্য বলবো, প্রথম থেকে যদি আপনারা ঠিক কাজগুলো করেন, দেখবেন অনায়াসেই খুব সুন্দর নিজেরা নিজেদের গাছটিকে বানিয়ে নিতে পারবেন এবং এর থেকে উপার্জিত বেশ কিছু ফল আপনি অবশ্যই পাবেন। খাদ্যের বিষয়টা বলি, সরিষার খোল যখন আপনি বেশ কয়েকটি দিন ভিজিয়ে রাখবেন একটা পাত্রে, দেখবেন একটা লম্বা লম্বা পোকার জন্ম হয়। আর অতিরিক্ত পোকার জন্ম হয় কিন্তু এই সরিষার খোল থেকে। সেই জন্য সরিষার খোল ফুল গাছের ক্ষেত্রে আমরা দিতে বলি গাছকে খুব সুন্দর রাখার জন্য। সরিষার খোলের ভীষণ উপকার, কিন্তু সেই উপকার থেকেও অনেকেই পোকা বাসা বাঁধে কিন্তু ওই উপকারটা থেকেই। তা এর উপকার আমরা নেব, এর সম্বন্ধে ভালো করে জানবো না তাহলে কি করে হবে। তাহলে সরিষার খোল যদি বেগুন গাছের মধ্যে দেন, তাহলে সবসময় মনে রাখবেন ওই খৈলের সাথে কোনো একটা কীটনাশক আপনাকে দিতেই হবে, তা নইলে কিন্তু ওই পোকার জন্ম ভীষণভাবে হবে। আর তখনই দেখবেন ভেতরে ভেতরে পোকা, বেগুনের ভেতরে পোকা, আর এই রোগটাকে ভালো করতে পারবেন না। যেভাবে আমি বললাম যদি করেন, অন্তত আপনার 80% রোগ দূরে যাবে। দেখুন, মাটির মধ্যে কম্পোস্টের ভাগ বেশি থাকলেই পোকার উপদ্রব বেশি হবে। অর্থাৎ আপনাকে জানতে হবে প্লেন মাটিতে গাছ করা ভীষণ ভালো। সেটা সব গাছের ক্ষেত্রে আমার সকল ভিডিও দ্বারাও কিন্তু বলা আছে, কি সবজি কি আপনার ফ্রুটস সবার ক্ষেত্রে কিন্তু এটাই বলি যে গাছ রোপণের শুরুতেই কখনো খাদ্য দিয়ে রোপণ করা নয় এবং প্লেনভাবে গাছটিকে রোপণ করা। এর ক্ষেত্রে আমরা 50 গ্রাম করে দিয়ে ফেলি একটু দূরে দূরে, তাহলে আমরা 50 গ্রামই দিই বা 100 গ্রামই দিই। যখন সরিষার খোল আপনি ব্যবহারই করবেন, সাথে কিন্তু কোনো দানা ওষুধ দেবেন, তা না হলে কিন্তু এই রোগ শুরু হলো। আর যখনই আপনারা বনডাস্ট, লেদার মিল এই সকলগুলো দিচ্ছেন, এদের ক্ষেত্রে কিন্তু এই এত সমস্যাটা নেই। বিশেষ করে এই লঙ্কা বেগুনের ক্ষেত্রে যদি আপনারা খৈল জাতীয় কিছু দেন, তাহলে কিন্তু আপনাদেরকে জানতে হবে তার সাথে কোনো একটা কীটনাশক ওষুধ দেওয়া, আর তাতে কিন্তু আপনার বেশ ভালো হবে। বেগুন গাছের ক্ষেত্রে যদি আপনারা বাদাম খৈলটা বেশি ব্যবহার করেন, সরিষার খৈলটা না ব্যবহার করে, দারুণ রেজাল্ট অবশ্যই পাবেন। নাইট্রোজেন জাতীয় খাদ্য আপনাকে এই গাছে দিতে হবে আর ভীষণ ভালো করতে পারবেন। টবের ক্ষেত্রে বাড়িতে ফল খাওয়ার জন্য হয়তো আপনারা নাইট্রোজেন বেশি ব্যবহার করছেন না, যে একটু ডিএপি দিই। দেখুন, জৈব সার যেমন দিচ্ছেন, সাথে নাইট্রোজেন সার একটু হলেও দিতে হবে। পরিমাণ কম রাখবেন আর বেশ ভালো হবে। সেটা বাগানের ক্ষেত্রে হলেও পরিমাণে অল্প করে দিতে হবে। বিশেষ করে আপনি 10-26-26 এবং ডিএসপি বা ডিএপি যে কোনো একটা দেবেন আর দারুণ ভালো উপকার পাবেন। মোটামুটি 50 গ্রাম করে প্রথম অবস্থাতে গাছ রোপণের কয়েকটা দিন পর আপনারা দূরত্বে যে খাদ্যটা দেন সেটা দেবেন মাটির ক্ষেত্রে। টবের ক্ষেত্রে তো আপনারা জানেন সেটা পচিয়েও দিতে পারেন বা এমনিও দিতে পারেন, তাতে ভালো উপকার পাওয়া যায়। টবের ক্ষেত্রে বিশেষ সমস্যা হয় না, সেই জন্য টবের ক্ষেত্রে বন্ধুরা অনেকেই বেগুন লঙ্কা খুব সহজে ভালো করে ফেলেন, কিন্তু মাটির ক্ষেত্রে বিঘা বিঘা বাগান নষ্ট হয়ে যাচ্ছে। এবারে আসি লঙ্কা গাছের ক্ষেত্রে একটু বলি, এই একক পরিচর্যাই করবেন, কিন্তু মাঝে মধ্যেই লঙ্কা গাছ রোপণ করার পরে কাটিং করবেন, আর তাহলে কুঠে ভালো করতে পারবেন। যে কোনো কুঠের ওষুধ বাড়িতে একটা রাখবেন, সোনাটা, কাকা এই ধরনের ওষুধ রাখবেন, ভীষণ ভালো কাজ হবে। তাহলে আপনারা এই লঙ্কা গাছের ক্ষেত্রে যদি কোনো ওষুধ দেন, সেটা সোনাটা, কাকা এই ধরনের ওষুধ দেবেন লিটার 1 ml করে, এবং লঙ্কা গাছ কিন্তু অবশ্যই কাটিং করবেন। কুঠে যখনই হয়ে যাবে দেখবেন কিছুটা করে কাটিং করে দেবেন, আর বেশ ভালো কাজ করবে। এমনকি ফলিডল পাউডারকেও যদি সন্ধ্যের পরে দেওয়া হয়, আবার পরের দিন গাছকে ধুয়ে দেওয়া হয়, স্নান করিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু লঙ্কা গাছের কুঠি ভালো হয়। বেগুন গাছের ক্ষেত্রেও তাই। আর এর ক্ষেত্রে বিশেষ করে কোরাজিন নামে ওষুধটি দেবেন, কারণ বিট পোকা লেগে যাওয়া মানেই আপনাকে কোরাজিন নামে ওষুধটা দিতে হবে। কারণ ভেতরে ভেতরে পোকার জন্ম হলে সেটাকে ভালো করতে গেলে কিন্তু আপনাকে কোরাজিন নামে ওষুধটা দিতে হবে।
যদি হয় তবেই দেবেন। তবে প্রথম থেকে যে কাজগুলো বললাম যদি করেন, এই সমস্যাটা কিন্তু আপনার থাকার কথা নয়। এভাবে করতে থাকুন আর ভীষণ ভালো কাজ অবশ্যই পাবেন। লঙ্কা গাছকে ফুল শেষে ফল শেষে কাটিং করতে থাকলে দেখুন এক বিন্দুও কিন্তু ওষুধ দেওয়া নেই। এ থেকে অনেক লঙ্কা পাওয়া গেছে, এ থেকে অনেক লঙ্কা আমরা পেয়েছি। তো এই লঙ্কা গাছের যখনই একটা লালচে লালচে ভাব এসে যাবে, অবশ্যই ওষুধ তো দেবেন, সাথে একটা স্প্রে খাদ্য দেবেন। সেটা 19-19-19 তিনটে 19 নামে একটা স্প্রে খাদ্য পাওয়া যায়। আর সেই স্প্রে খাদ্যটা আপনারা কিন্তু 1 লিটার জলে 2 গ্রাম করে দিয়ে মাঝে মাঝে স্প্রে করবেন, আর ভীষণ ভালো কাজ অবশ্যই পাবেন। আরও বিস্তারিত বেশ কিছু বলার চেষ্টা করতাম, তো আজ আর হবে না, কারণ ভিডিও বড় হয়ে যাচ্ছে। এই ধরনের যদি ভিডিও পছন্দ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই ধরনের ভিডিও দেখতে চান, আর এই ধরনের ভিডিও কিন্তু তাহলে আপনাদেরকে দেওয়া হবে। বন্ধুরা আজ এইটুকুই। আর চ্যানেলটি যদি ভালো লেগে থাকে শেয়ার, সাবস্ক্রাইব, লাইক করবেন। আর জানতে চাইবেন, যদি না বুঝতে পারেন ফোন করে নেবেন। ফোন নাম্বার জেনে নিন 9609456194। এভাবেই পাশে থাকবেন বন্ধুরা, ভীষণ ভালো থাকবেন। আবার আসছি আগামীকাল। ধন্যবাদ।